ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আমি এর আগে একদিন ম্যাথের একটা ক্লাস করিয়েছিলাম নাম্বার সিস্টেমের ওপর। ঠিক আছে, নাম্বার সিস্টেমের মোটামুটি প্রায় বেসিকটা ডিসকাস করেছি। তো আজকে তার উপর বেস করে একটা প্র্যাকটিস সেট রেখেছি। ঠিক আছে, এখানে মিক্স টাইপের কোয়েশ্চেন আছে, তো চলো তোমরা করো। আর তোমরা কি টাইপের কোয়েশ্চেনের প্র্যাকটিস সেট চাইছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও। চলো আমরা স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, দশমিক সংখ্যার পদ্ধতির ভিত্তি হলো। দশমিক সংখ্যার পদ্ধতির ভিত্তি, দশমিক সংখ্যা পদ্ধতি মানে কি? ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেম, এই যে সিস্টেমটাকে আমরা 9টা ডিজিট জিরো বাদে আরো 9টা ডিজিট ইউজ করে এই সিস্টেমটাকে প্রকাশ করি। ঠিক আছে, তো আমাদের টোটাল ডিজিট হচ্ছে 10টা, 0 to 9। ঠিক আছে, তাহলে এখানে টোটাল আমরা কটা পাবো? 10টা পাবো। টোটাল আমরা 10টা পাবো, সেই জন্য অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এখানে দেখো দেওয়া আছে দশমিক পদ্ধতি। এখানে কি আমরা, এই যে আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম 1 2 3 4 এগুলোকে কি আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, প্রতীক হিসেবে। তো এখানে মোট 10টা অঙ্ক ব্যবহার করা হয়, তাই বেস হলো 10 ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে। এটা যদি কোশ্চেনে বাইনারি দেওয়া থাকতো, বাইনারি সংখ্যা পদ্ধতি, তাহলে কি হতো? বাইনারি সংখ্যা পদ্ধতি মানে সেক্ষেত্রে শুধুমাত্র 0 আর 1 ইউজ করা হয়, সেই জন্য এখানে এর ভিত্তি হলো 2, বেস হচ্ছে 2। ঠিক আছে, যদি এখানে আমাদের কোশ্চেনে বাইনারি সংখ্যা পদ্ধতি দেওয়া হতো তাহলে ভিত্তি কিন্তু 2 অ্যান্সার হতো। ভিত্তি 8 যেটা, সেটাকে বলা হয় অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমে কি করা হয়? 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোকে ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 1 মিলিয়ন, 1 মিলিয়ন ইকুয়াল টু, কোনটা সঠিক? এখানে যেগুলো আছে 1 মিলিয়ন ইকুয়াল টু হয়ে যাবে 10 লাখ। ঠিক আছে, 1 বিলিয়ন ইকুয়াল টু কত কি বলতো? 1 বিলিয়ন ইকুয়াল টু 100 crore, 100 crore। ওকে, 1 বিলিয়ন ইকুয়াল টু 100 crore। আচ্ছা, তো এরকম টাইপের কনভার্সন গুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। নেক্সট কি বলছে দেখো, বাস্তব সংখ্যাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি? বলছে বাস্তব সংখ্যাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। তো আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম, যারা এই কোশ্চেনটা বুঝতে অসুবিধা হবে তারা আগের ক্লাসটা কিন্তু দেখে নেবে। আমি আর একবার বলছি, দেখো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কতগুলো সংখ্যা আগের দিন দেখেছিলাম। স্বাভাবিক সংখ্যা বলতে যেটা গণনার প্রয়োজনে যেগুলোর আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে 1 2 3 ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যার সেট, সেটা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা এটা কি? n, স্বাভাবিক সংখ্যা n। ঠিক আছে, এরপরে আমরা দেখেছিলাম অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কিভাবে পেয়েছিলাম? অখণ্ড সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য অ্যাড করে, তাই তো? 0 1 2 3 ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি দেখেছিলাম? পূর্ণ সংখ্যা, এখানে এটা খুব ভালোভাবে মাথায় রাখবে, বাস্তব সংখ্যা বলেছে। ঠিক আছে, তাহলে সবগুলোই হবে। পূর্ণ সংখ্যা কাদের বলেছিলাম? যেখানে এইগুলোর সাথে আবার নেগেটিভ নেগেটিভ সংখ্যাও যুক্ত হবে। ঠিক আছে, নেগেটিভ আর পজিটিভ ইন্টিজার দু রকমই হয়। তাহলে কি হবে? ইনফিনিটি, এক হলো ইনফিনিটি, -3 -2 -1 0, তারপর হয়ে যাচ্ছে 1 2 3 ইনফিনিটি পর্যন্ত। এগুলোকে আমরা বলছি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। অখণ্ড সংখ্যাকে বলছি হোল নাম্বার, স্বাভাবিক সংখ্যাকে বলছি ন্যাচারাল নাম্বার। এবার দেখো পূর্ণ সংখ্যার পরে পড়েছিলাম মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাদের বলি? যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাদেরকে আমরা বলেছিলাম কি? মূলদ সংখ্যা, যেখানে q not equal to 0। ঠিক আছে, q equal to 0 হবে না, এবং p and q কি? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, পূর্ণ সংখ্যা, তাই তো? আর অমূলদ সংখ্যা কি বলেছিলাম? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। ঠিক আছে, p/q আকারে প্রকাশ করতে পারি না।
এবার বাস্তব সংখ্যা কাকে বলেছিলাম? এই যে মূলদ সংখ্যা, সমস্ত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে নিয়ে বলেছিলাম কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 1 2 3 4 5 মানে অপশন ডি। ওকে, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম দেখো কি বলছে। বলছে চারটে 1 তারপর 2 আছে, ঠিক আছে, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 17 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? যোগ করার কথা বলা আছে, ঠিক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে দেওয়া আছে। যদি বিয়োগ করলে বলতো তাহলে একে ভাগ করে শুধুমাত্র ভাগশেষটা বিয়োগ করলেই আমরা কিন্তু পেয়ে যেতাম ক্ষুদ্রতম সংখ্যাটা, কিন্তু এখানে বলেছে যোগ করে। তাহলে চলো দেখা যাক কি করা যায়। প্রথমে আমরা ভাগ করব, ঠিক আছে, ভাগ করে দেখি। 17 6 প্রথমে যাচ্ছে 102, 9 নামছে, তারপর আসছে 1, ঠিক আছে, এরপরে যাবে 5 দিয়ে 85, তাহলে এখানে নামছে 6 আর 2। দেখো এটা ডেফিনেটলি কি হবে? বিভাজ্য হবে না, ঠিক আছে। তাহলে এবার 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 5, নেমে যাচ্ছে 1 1। এবার দেখো যদি আমাদের এরকম বলতো যে কোন সংখ্যা বিয়োগ করলে সম্পূর্ণ বিভাজ্য হবে, তাহলে 11 হতো অ্যান্সার। 11 বিয়োগ করলে বিভাজ্য হবে, কিন্তু আমাদের এখানে বলেছে যোগ করলে, তাহলে কিভাবে করব? দেখো এখানে যদি এই যে 11 বদলে এখানে আমার ভাগশেষটা যদি 17 হতো, বা অন্যভাবে আমি যদি বলি এইটা 62 বদলে এটা যদি 68 হতো, তাহলে কি হতো? বিভাজ্য হয়ে যেত, হতো তো। এটা যদি 68 হতো তাহলে 17 4 68 হতো, ভাগটা মিলে যেত, ঠিক আছে। তার মানে 11 বদলে 17, মানে আমি ওটাই বলতে চাইছি যে 62 বদলে এখানে যদি 68 হতো, তার মানে 2 এর জায়গায় যদি 8 হতো, তাহলে কি হতো? ভাগফলটা মিলে যেত। তার মানে এর সাথে আমরা দেখতে পাচ্ছি +6 করলে 8 হবে, তবে ওই 8টা এখানে নামতো 6 এর পাশে এবং বিভাজ্য হয়ে যেত। তাহলে কোনটা যোগ করলে হবে? 6। তাহলে এই প্রসেসটা আমরা কিভাবে করব? নির্ণেয় সংখ্যা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমি তোমাদের এটা বোঝানোর জন্য বললাম। এবার আমরা নির্ণেয় সংখ্যাটা কিভাবে ক্যালকুলেশন করব? যেটা দিয়ে ভাগ করছি এখানে 17টা কি এখানে ভাজক, তাই তো, 17টা এখানে ভাজক। এই ভাজক থেকে কি করব? 17 থেকে বিয়োগ দেব ভাগশেষটা দিয়ে, যেটা পাবো সেটাই হবে অ্যান্সার। তাহলে 6 যোগ করলে আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা 6, এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কি 6। ওকে, তো তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট দেখো বলছে 95 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার দেখো আগের প্রসেসটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা ক্যালকুলেশন করতে হবে। এবার বলো তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 এবং এর পিঠে থাকবে 5টা শূন্য। দেখো 6টা অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এবার দেখো এখানে 95 দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি একটা ভাগশেষ পাবো ডেফিনেটলি। এবার সেটা কি করব? সেটা এর থেকে বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা 95 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু সেটা আর 6 অঙ্কের থাকবে না, সেটা 5 অঙ্কের হয়ে যাবে। তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্যালকুলেশন করার জন্য আমাকে সেম আগের পদ্ধতিতে কি করতে হবে? ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করতে হবে। ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করব, বিয়োগ করে যেই সংখ্যাটা পাবো সেইটা এই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে আমরা 6 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো যেটা কিনা 95 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। কি বললাম? 95 দিয়ে ভাগ করব, 6 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটাকে ভাগ করব। তাহলে ভাগ করতে থাকি, ঠিক আছে। ভাগটা অবশ্যই খুব কেয়ারফুলি করবে, নইলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা ঠিক আছে, 95 এরপরে কততে যাবে? 95 এরপরে দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে 0 বসবে।
আর 500টা 95 দিয়ে ভাগ যাবে 5 নং 45 5 দিয়ে, 5 5 25, 5 2, 5 নং 45 47। তাহলে এখানে দেখো পাচ্ছি 25, তারপর 0। এবার এইটা ভাগ যাবে 2 দিয়ে, দেখো 60 হলো ভাগশেষ। এবার আমরা যদি এই 60টা এর থেকে বিয়োগ করি, 6 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা এটা থেকে যদি বিয়োগ করি তাহলে কি পাবো? 5 অঙ্কের সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, 5 অঙ্কের সংখ্যা পেয়ে যাব, কিন্তু 5 অঙ্কের সংখ্যা নয়, আমাকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লাগবে আমাদের। তো সেই কারণে কি করব, এই যে ভাজক 95 সেইটা থেকে 60 মাইনাস করব, দিলে পাবো 35। এই 35টা কি করব, এর সাথে যোগ করব, তাহলে দেখো 6 অঙ্কের সংখ্যাই থাকছে এবং এটা কিন্তু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা কিনা 95 দ্বারা বিভাজ্য হবে। এই যে তোমার 100,000, ঠিক আছে, 1 লাখ এই সংখ্যাটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই 1 লাখ থেকে অন্য 1 লাখের থেকে 1,35,000 এর মধ্যে এরকম কোনো সংখ্যা পাবে না যেটা 6 দ্বারা বিভাজ্য হবে, 95 দ্বারা বিভাজ্য হবে, এরকম কোনো সংখ্যাই কিন্তু পাবে না। তো সেই কারণে এটাই হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো অপশন বি, অপশন বিটা হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। নেক্সট সেম টাইপের অঙ্ক বলছে 88 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার দেখো এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার প্রথমেই আমাদের দেখে নিতে হবে 5 অঙ্কের অরিজিনাল যে বৃহত্তম সংখ্যা সেইটা কত। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা হবে? 5টা নয়, ঠিক আছে, 5টা নয়। এবার দেখো এখানে কি করতে হবে, এর আগে যেমন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছিল, সেই কারণে আমরা মাইনাস করতে পারিনি ভাগশেষটা, তাহলে 5 অঙ্কের হয়ে যাবে। এখানে সেম ভাবে আমরা এই সংখ্যাটার সাথে কোনো রকম কিছু যোগ করতে পারবো না, তাহলে 6 অঙ্কের হয়ে যাবে, সেজন্য এখানে আমাদের বিয়োগ করতে হবে। ওই কারণে সিম্পলি 88 দ্বারা ভাগ করার পরে যেই ভাগশেষটা থাকবে সেটা এর থেকে বিয়োগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো ভাগ করি। 179 নামলো, আর একটা 1 দিয়ে যাবে 88, 3, এরপর যাচ্ছে আর একটা 9 নামছে, এরপর যাবে 3 দিয়ে। দেখো 5 5 এখানে চলে এলো 9, 5 5 9, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এবার 6 দিয়ে যাবে, এটা 8 6 48, 6 দিয়ে যাবে, 6 দিয়ে গেলে এখানে পাচ্ছি 528, ঠিক আছে, 528। তাহলে দেখো কত থাকছে ভাগশেষটা 1, আর এইদিকে 3, 31। তার মানে 31 ভাগ করলেই দেখো কি হবে, এটা বিভাজ্য হয়ে যাবে, তাই না? 31 যেটা পাচ্ছি আমরা, সেটা যদি এখানে না থাকতো, 99 থেকে 31 বিয়োগ করলে এই পুরো সংখ্যাটা থেকে, তাহলে আমরা যেটা পেতাম সেটা কি হতো, 528 দিয়ে 528 এর সাথে সেটা ম্যাচ করে যেত, তাহলে মিলে যেত ভাগটা। এবার তাহলে কি করব, 31টা এর থেকে বিয়োগ করব, তাহলে 8 6 3 9, ঠিক আছে, 99968। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কোনো কারণে এগুলো ভুল হয়ে গেছে অপশন গুলো। চলো, আচ্ছা সবই তো এ চলে এসছে। আচ্ছা নেক্সট দেখো বলছে একটি সংখ্যাকে 140 দ্বারা ভাগ করলে 82 ভাগশেষ থাকে, ওই সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? আচ্ছা দেখো এখানে তাহলে কি বলেছে, 140 দ্বারা ভাগ করা হচ্ছে, তার মানে ভাজক কত, 140, ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকছে কত বলেছে, 82, ঠিক আছে। তাহলে ভাজ্য কিভাবে ক্যালকুলেশন করব, ধরো আমি ধরে নিচ্ছি ভাগফল x, ভাগফলটা x, তাহলে ভাজ্য কি হবে, 140 ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ 82, তাই তো, এটা হয়ে যাবে ভাজ্য। এবার দেখো বলেছে যে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে ফার্স্ট আমাদের এখানে কি টেস্ট করতে হবে বলতো, এই যে প্রথম ভাজকটা
এই দ্বিতীয় ভাজক দ্বারা বিভাজ্য কিনা, প্রথম ভাজকটা দ্বিতীয় ভাজক দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের প্রথমে দেখতে হবে। তাহলে দেখো 140 35 দ্বারা কি বিভাজ্য? হ্যাঁ বিভাজ্য। দেখো 4 দিয়ে ভাগ চলে গেল, 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, সেই জন্য এরকম ক্ষেত্রে কি হবে, যদি প্রথম ভাজকটা বিভাজ্য হয়ে যায় তাহলে যেই ভাগশেষটা আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম শুধুমাত্র সেইটাকে যখন আমরা দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ করব তাতে যে ভাগশেষ পাবো সেটাই আমাদের হয়ে যাবে অ্যানসার, সেটাই আমাদের অ্যানসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 82 কে ভাগ করব 35 দিয়ে, 35 দুগুণে 70, 2 1, তার মানে এই 12টাই হয়ে যাবে আমাদের ভাগশেষ। ঠিক আছে, এটাকে আমরা এইভাবেও ভেঙে লিখতে পারি 35 × 4 × x, ঠিক আছে, প্লাস 82 কে ভাঙবো 35 এর সাহায্যে 82 কে ভাঙবো 35 × 2 প্লাস 12, তাহলে এক্ষেত্রে এই 12টা হয়ে যাবে ভাগশেষ। ঠিক আছে, যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে যেখানে একটা মিসিং স্টার দেওয়া আছে। ঠিক আছে, একটা সংখ্যা দেওয়া আছে 4275 আর একটা মাঝে মিসিং 3214। বলছে সংখ্যাটিতে এই যে মিসিং স্থানটা স্টার চিহ্নিত স্থানে কত বসালে সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 18 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা কি, কিভাবে বিভাজ্য হবে? 18 কে আমরা যদি ভাঙি 2 × 9, তাহলে ইন্ডিভিজুয়ালি এই 2 এবং 9 দ্বারা এই সংখ্যাটাকে বিভাজ্য হতে হবে, তাহলেই কিন্তু বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, এবার 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? ইউনিট ডিজিট জোড় সংখ্যা হলেই 2 দ্বারা বিভাজ্য হয়, ইউনিট ডিজিট জোড় সংখ্যা হলে 2 দ্বারা বিভাজ্য হয়। ওকে, বোঝা গেল? ঠিক আছে, এবারে দেখতে হবে আমাদের টেস্ট করতে হবে 9 দ্বারা বিভাজ্য কিভাবে হবে। 9 দ্বারা বিভাজ্য কিভাবে হয়, এই যে পুরো সংখ্যাগুলো যোগ করতে হবে। এই যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বুঝে নেব যে এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এবার আমাদেরকে এটা কি করতে হবে, এটা আমাদেরকে 9 দ্বারা বিভাজ্যই করতে হবে, কারণ আমাদের বলেছে যে স্টার চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসলে এটা 18 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা যোগ করে দেখো যোগফল কত পাবো, 6 7 13 5 18 3 21 2 23 24 আর এখানে 28। এবারে 28টা দেখো 9 দ্বারা তো বিভাজ্য নয়। ঠিক আছে, এবারে 28 এর পরবর্তী কোন সংখ্যাটা দেখতে হবে, পরবর্তী কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য মানে কি, 28 এর পরে কোন সংখ্যাটা, 36। ঠিক আছে, 36, তাই তো? তাহলে 36 আমরা কিভাবে পাবো? 36 করার জন্য যোগফলটা কি করতে হবে, কোন সংখ্যা বসাবো, তার জন্য 36 - 28 করতে হবে। তাহলে আমরা এখানে অ্যানসারটা পেয়ে যাব 8। ঠিক আছে, এখানে অপশন ভুল আছে, একটা 8 করে দিলাম, অপশন এ হয়ে যাবে অ্যানসার। ঠিক আছে, তাহলে আমরা একটা কি পাবো, 8। ঠিক আছে, চল নেক্সট দেখো কি বলছে। অখণ্ড সংখ্যার সেটটি হলো, অখণ্ড সংখ্যার সেট কোনটা? এগুলো অনেকবার বললাম। এটা কি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের সেট, পূর্ণ সংখ্যা ইন্টিজার যেটাকে বলছি, এটাকে বলছি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, তাই তো, ন্যাচারাল নাম্বার। এবং স্বাভাবিক সংখ্যার সাথে যখন 0 অ্যাড হচ্ছে তখন আমরা সেটাকে বলছি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, হোল নাম্বার। ঠিক আছে, ইংলিশে বলছি হোল নাম্বার।
আচ্ছা, এই যে শূন্যটা, এটা কি বলতো? যদি বলে কেউ যে শূন্য, এটা ডেফিনেশন কি বা শূন্য কি, যদি তোমাদের কোয়েশ্চেন করা হয়, তাহলে তোমরা কিভাবে কি অ্যান্সার দেবে? শূন্য কি, শূন্যটা কি? এটা দেখো পূর্ণ অখণ্ড সংখ্যা, আমরা স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য অ্যাড করলে এটা হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, আবার এটা কিন্তু ইন্টিজারেও আছে। ঠিক আছে, তাহলে শূন্যটাকে আমরা কি বলতে পারি? শূন্য। শূন্য এটা কি? এটার বৈশিষ্ট্য কি? এটা কি? এটা একটা অধনাত্মক এবং অঋণাত্মক দুটোই, অধনাত্মক এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই তো? অধনাত্মক ও অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা একটা বলতে পারি। আর কি বলতে পারি? তোমার শূন্য কি করে? এইটা সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার একটি সীমারেখা হিসেবে কল্পনা করা হয়। ঠিক আছে, সীমারেখা হিসেবে কল্পনা করা হয়। ওকে, এটা একটা। ঠিক আছে, 3 নম্বর, শূন্যকে আমরা আর কি বলতে পারি? শূন্যকে কোনো ধরো অঙ্কের, ঠিক আছে, কোনো অঙ্কের ব্যাকে বসালে আমরা কি পাই? ব্যাকে বসালে এর মান বৃদ্ধি পাই, পাই তো? এর মান কি হয়? বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, যেমন ধরো 1, কিন্তু 1 এর পরে আমরা যদি একটা শূন্য বসিয়ে দিই, তাহলে কি হবে? এর মানটা ডেফিনেটলি বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর কি শূন্য সম্বন্ধে আমরা আর কি বলতে পারি? কোন সংখ্যার থেকে, কোন সংখ্যার থেকে 0 যোগ বা বিয়োগ করলে মান পরিবর্তন হয় না। ঠিক আছে, কি হবে? মান পরিবর্তন হয় না। ওকে, আর একটা বলতে পারি কি? শূন্য গুণ করলে, ঠিক আছে, আগেরটা বললাম যোগ এবং বিয়োগ করলে, আমরা যদি শূন্য গুণ করলে কি হবে? গুণফল শূন্য হবে। ঠিক আছে, বোঝা গেল? গুণফল শূন্য হবে। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে শূন্য। শূন্য সম্বন্ধে আমরা এতগুলো মন্তব্য কিন্তু করতে পারি। চলো পরের কোশ্চেনে আসি। সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যা কার অন্তর্গত? সকল পূর্ণ সংখ্যা মানে একদম ইনফিনিটি, ঠিক আছে, -3, -2, -1, নেগেটিভ, 0 এন্ড পজিটিভ সংখ্যা সবগুলোকে কভার করছে। এই আর একটা হচ্ছে সকল ভগ্নাংশ। সকল ভগ্নাংশ মানে কি? যেগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি, লিখতে পারি ভগ্নাংশগুলো। ঠিক আছে, 2/3, 1/5 এরকম টাইপের, তাদেরকে আমরা কি বলে থাকি? মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যা, কারণ সকল পূর্ণ সংখ্যাকেও আমরা p/q আকারে লিখতে পারি। ওকে, চলো নেক্সট দেখো। 40 এবং 500 এর মধ্যে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি? ও 500 এর মধ্যে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কত রয়েছে? কিভাবে করবে? দেখো, 6 দ্বারা বিভাজ্য বার করার জন্য আমরা একরকম ভাবে করতে পারি, যেটা আমরা 1 থেকে 500 মধ্যে কতগুলো 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে সেটা প্রথমে ক্যালকুলেশন করে নিই। তার জন্য কি করব? 500 কে 6 দিয়ে ভাগ করব। তাহলে 8 ছক 48, 2 0, 3 ছক 18, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 83টা পেয়ে যাচ্ছি। ঠিক আছে,
এবার 83 তো আমাদের অ্যান্সার হবে না, কিন্তু অপশনে 83 আছে, তাই চট করে এটাই জানবেন না, অ্যান্সার দিয়ে দাও। কি বলেছে 40 থেকে 500, তাহলে 40 কে আবার 6 দিয়ে ভাগ করব। কতগুলো আছে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা? 6টা আছে, তাই তো। তাহলে এই 6টা কি হবে 83 থেকে মাইনাস করতে হবে, তাহলে অ্যান্সার পাবো 77। ঠিক আছে, অ্যান্সারটা তাহলে পাবো 77, অপশন ডি। নেক্সট দেখো কি বলছে, নিচের বিবৃতিতে কোনটি সঠিক? বলছে শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, এটা তো ভুল, শূন্য তো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার নয়। 0.5 একটি অমূলদ সংখ্যা, এটা সঠিক। তার কারণ কি? 0.5 এটা দেখো পূর্ণ বর্গ, 5টা কি 5টা কি 5 পূর্ণ বর্গ সংখ্যা নয়। ঠিক আছে, সংখ্যা নয়। যেমন √2, √3 এগুলো কোনোটাই কি পূর্ণবর্গ, আমরা এখান থেকে বর্গমূল পাবো না। পয়েন্টে যে অ্যান্সার গুলো পাবো 1 পয়েন্ট, এটাতে যেমন পাবো 1.41421 পরপর চলতে থাকবে। √3 1.732 পরপর চলতে থাকবে। তোমার √5 এটা 2 পয়েন্ট সামথিং পাবো, পরপর চলতে থাকবে। তাহলে দেখছি কি কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয়। 2, 3, 5 এরা কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই কারণে আমরা এদেরকে p/q আকারে প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, এটা আগের ক্লাসে আমি খুব ভালোভাবে ডিসকাস করে দিয়েছি, দেখে নেবে আগের ক্লাসটা অবশ্যই। তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু সঠিক। এবার বলছে সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, একদমই তাই। 1, 2, 3 এগুলো পূর্ণ সংখ্যার মধ্যেও আছে, তাহলে অপশন 3 হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে 2 আর 3 দুটোই কিন্তু এখানে হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের কোশ্চেনটা আগের কোশ্চেনের সাথে রিলেটেড। কি আছে? পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা? পূর্ণবর্গ নয় এরকম স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা? তাহলে একদম এটা কি হবে? পূর্ণবর্গ যারা নয় তাদের বর্গমূল কি হবে? অমূলদ সংখ্যা, একটু আগেই করালাম। ঠিক আছে, নেক্সট দেখো বলছে যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয় তাকে কি বলে? যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয় তাকে কি বলছে? আগে ক্লাসে করিয়েছিলাম, তাকে কি বলছে? অমূলদ সংখ্যা। মানে রিকারিং ডেসিমাল নাম্বার হলে, ঠিক আছে, বা রিপিটিং ডেসিমাল নাম্বার থাকলে তবেই সেটা হবে কি মূলদ সংখ্যা। যে ক্ষেত্রে নেই তারা হয়ে যাবে অমূলদ। যেমন ধরো 0.254, 54টা ধরো রিপিট হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে মূলদ। কিন্তু আমরা যদি 0.25467 এরকম পরপর বিভিন্ন সংখ্যা আসে যেখানে রিপিটিং হচ্ছে না, তখন এটা হয়ে যাবে কিন্তু অমূলদ। ঠিক আছে, যেমন ধরো 0.3333 এরকম পরপর যদি চলে, এটাও কিন্তু হয়ে যাবে মূলদ, এটাও আমাদের মূলদ হয়ে যাবে। তার কারণ কি? এটাকে আমরা 0.33 এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তাহলে দেখো, তাহলে এখানে কি হচ্ছে? আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, অ্যান্সারটা হয়ে যাবে কি? যেই অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয়, মানে আবৃত দশমিক নয়, সেগুলো হয়ে যাবে অমূলদ সংখ্যা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সেট কি হবে? বাস্তব সংখ্যা। এই সেম টাইপের কোশ্চেন একটা ছিল, ঠিক আছে, এটা রিপিট হয়ে গেছে। কি বলছে? সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যা, সমস্ত মূলদ মানে রেশিওনাল নাম্বার আর তার সাথে অমূলদ সবকিছুকে কভার করে কি হচ্ছে? বাস্তব সংখ্যা। ঠিক আছে, আগের দিন আমি ভেন ডায়াগ্রাম ড্র করে এগুলো বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি আগের ক্লাসটা অবশ্যই কিন্তু দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি। প্রথম 5টি মৌলিক সংখ্যা কি হবে? ঠিক আছে, আগের দিন আমি মৌলিক সংখ্যাও বলে দিয়েছি। অনেকে এই যে মৌলিক সংখ্যা বলতে 1 কে ধরে, ঠিক আছে, কিন্তু 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা মাথায় রাখবে। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কে? 2। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কিন্তু 2। ঠিক আছে,
এবং সবচেয়ে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা, ঠিক আছে। আর এক কি জোড় মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম বা বৃহত্তম না, জোড় মৌলিক সংখ্যা কিন্তু 2, জোড় মৌলিক সংখ্যা 2। এটা ছাড়া যে কোনো জোড় সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হবে, সেই কারণে 2 ডেফিনেটলি একটা উৎপাদক থাকবে, সেই কারণে 2 ছাড়া কোনো জোড় সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা হবে না। তার কারণ কি, মৌলিক সংখ্যা বলতে আমরা কাদের বুঝি? মৌলিক সংখ্যা তারাই যাদের দুটি উৎপাদক থাকে, এক এবং সেই সংখ্যাটি, এক এবং সেই সংখ্যাটি, ঠিক আছে, বোঝা গেল? বলো। এক এবং সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা, এবং এক মৌলিক সংখ্যা নয়, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং একটি মাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। ওকে, তাহলে দেখো মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7, 11, 5টা পেয়ে গেলাম। এই তিনটা দেখো, এই তিনটা হচ্ছে কি বিজোড়, ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা, এটা হচ্ছে কে 3। চলো এবার তাহলে এগুলোকে যোগ করি, যোগ করলে এখানে অ্যানসার পেয়ে যাব 28, যোগ করলে এখানে অ্যানসার পেয়ে যাব কিন্তু 28, ঠিক আছে, বোঝা যাচ্ছে? নেক্সট দেখো বলছে 60 এবং 65 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা কি কি আছে? 60 এর পর 61, 67, 67 পর আছে 71, 71 এর পর আছে দেখো 73, ঠিক আছে। তাহলে এগুলোর সমষ্টি নিয়ে নি, 4, 7, 11, 12, 2, 15, 6, 21 আর 6, 27, 272, 272 হয়ে যাবে অ্যানসার, ঠিক আছে। তাই মৌলিক সংখ্যা সবসময় মনে রাখবে এর দুটো উৎপাদক এক এবং সেই সংখ্যাটা নিজে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য। 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে 4টা 9, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, ঠিক আছে। বিয়োগ করে দিই, বিয়োগ করলে পাবো 9899, 9899, অপশন এ। ওকে, ক্লিয়ার? চল দেখো 19 এরটা কি বলছে, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? আচ্ছা, তাহলে দেখা যায় এগুলো কার কার উৎপাদক আছে। দেখো 187 একে আমরা 11 দিয়ে ভাগ করলে 1, 7, আর 1 তো আছেই, তার মানে তিনটে উৎপাদক পাচ্ছি, 1, 17, 11 এবং এই সংখ্যাটা নিজে, ঠিক আছে। 273, দেখো দেখে নাও, এখানে ডিজিট গুলো যোগ করলে 2 + 7 + 3 12 পাচ্ছি, তার মানে এটা কি 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। আমরা আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা দেখবো না, 3 দ্বারা বিভাজ্য পেয়ে গেলাম, তার মানে এটাও নয় এটাও নয়। 683 এরা যোগ করলে কত পাবো? 17। তাহলে এটা কি দেখো 3, 9, 6 কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য নয়, 6 দ্বারাও বিভাজ্য নয়, কারণ এখানে ইউনিট ডিজিট কি 3 আছে, 4 নেই, 6 নেই, 6 দ্বারাও বিভাজ্য নয়, ঠিক আছে, 8 দ্বারাও বিভাজ্য হচ্ছে না। তাহলে এটা কিন্তু হয়ে যাবে মৌলিক সংখ্যা। 91টা তো আমরা দেখতেই পাচ্ছি এটা কোনোভাবেই মৌলিক সংখ্যা নয়, কারণ এটা উৎপাদক আছে 1, 7, 13, তাহলে অ্যানসারটা হয়ে যাবে 683, ঠিক আছে। চলো এর পরেরটা বলেছে দেখো 10 ও 50 এর মধ্যে যে মৌলিক সংখ্যাটির অক্ষরদ্বয় স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত? ঠিক আছে, এটা হবে বর্গ। কি বলছে? যে মৌলিক সংখ্যাগুলোর অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না, তাহলে 10 থেকে 50 এর মধ্যে এরকম অঙ্ক কতগুলো আছে যাদের স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হবে না? দেখো এই সংখ্যাগুলো আছে। এবার দেখো এগুলো কোনোটাই মৌলিক নয়,
কারণ এদের প্রত্যেকের উৎপাদক আছে, কোনোটাই কিন্তু মৌলিক নয়। শুধুমাত্র মৌলিক কোনটা? মৌলিক হচ্ছে 11। 11তে দেখো, তাহলে 11 স্থান পরিবর্তন করলে কিন্তু সংখ্যা চেঞ্জ হচ্ছে না, তাহলে 11 স্কোয়ার কি হবে? 121। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম অপশন ডি। ঠিক আছে, আবার আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তোমরা একটু জানাবে যে তোমরা কি টাইপের প্র্যাকটিস সেট চাইছো, কোন কোন টপিকের ওপর, তাহলে আমি সেগুলো আনার চেষ্টা করব, অথবা আমি নিজের মতো করিয়ে দেবো। ঠিক আছে, আমাদের কেমোস্ফিয়ার অ্যাপে কোর্স চলছে, ম্যাথমেটিক্স অ্যান্ড পেডাগজির একটা কোর্স এবং জেনারেল সায়েন্সের কোর্স, দুটো আলাদা আলাদা করে। এই আলাদা করা হয়েছে তার কারণ, অনেকের আছে যেটা যারা সায়েন্সে উইক, তারা শুধু সায়েন্সের ক্লাস করতে চায়, তাদের জন্য শুধু সায়েন্স, তারা শুধু সায়েন্সটা পারচেস করতে পারো। আর যাদের ম্যাথমেটিক্সে উইকনেস আছে তারা শুধুমাত্র ম্যাথমেটিক্সটা পারচেস করতে পারো। ঠিক আছে, তার জন্য কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করবে, দেখো এখানে দেওয়া আছে, ডাউনলোড করলেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, কোর্সের সেকশনে ম্যাথমেটিক্স পেডাগজি একটা, আর একটা হচ্ছে তোমার সায়েন্স পেডাগজি। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার সায়েন্স পেডাগজি। ওকে, চাইলে তোমরা পারচেস করতে পারো। এখানে সমস্ত কিন্তু পুরোপুরি থিওরি, প্রত্যেকটা টপিকের থিওরি ডিসকাশন হবে, তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ হবে। ওকে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সবই সলভ করানো হবে। প্রিভিয়াস ইয়ার বলতে আমি শুধু আপার প্রাইমারি বলছি না, সিটেট বা টেট সবকিছু, সিটেট টেট সমস্ত কিছুর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করানো হবে। তা বাদেও প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ, টপিক ওয়াইজ এমসিকিউ করানো হবে, টপিক ওয়াইজ এমসিকিউ। ঠিক আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। ওকে, থ্যাংক ইউ।